সাগর, কতক্ষণ লাগবে তোর? সাব্বির বারবার ফোন দিচ্ছে। মা 5 মিনিট লাগবে। সাগর, যেদিন তুই জন্মেছিলি সেদিন আমি শুধু বাবা হইনি, নতুন করে বাঁচতে শিখেছিলাম। তোর প্রথম হাঁটা, প্রথম কথা বলা, প্রথম হাসি, সবকিছু আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। আজকের তারিখটা লিখে রাখলাম, সাগর আজ প্রথমবার আমাকে বাবা বলে ডাকলো। এই আনন্দটা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঘটক সাহেব, মেয়ের ছবির সাথে 60-70% মিল আছে তো না? এটা আপনি কি বললেন? 60-70% মানে? আপনি মিস্টার ঘটক টুজিরোকে এই প্রশ্ন করতে পারলেন? দেখুন, আমি আমার কাজ দুইটাই সৎ। এই যে মেয়েটাকে দেখছেন না, দেখতে যেমন সুন্দর, সামনেও একই রফিল। আর যদি আপনি না মিল পান, তাহলে আমার জুতা আপনার গাল। হ্যাঁ, তো আমার গাল মানে? এই মিয়া, না মানে এই ছাড়েন, আপনার ওজন বেশি তো, আপনার জুতা আমার গাল আর কি। আচ্ছা ভালো কথা, আপনার বন্ধু কই? আরে বাবা, পার্টিপক্ষের বাড়ি থেকে আমার বারবার ফোন দিচ্ছি, লেট হয়ে যাচ্ছি তো, প্লিজ ফাস্ট করেন। একটু আইসা পড়ছে। ওই যে এই আন্টি, আন্টি এটা কোনো কথা হইলো? 2 ঘন্টা ধরে দাঁড়া আছি, হাঁটুগুলো ব্যথা হয়ে গেছে গা। আমার কি দোষ রে বাবা? তোর বন্ধুরে বল, সেই তো লেট করলো। ওই চলেন তো। এই তুই এত লেট করছিস আমি কেন? আগে- হ্যাঁ, ভাই, ও ভাই, ও ভাই, বলছি আপনার যে সাইজ ভাই, আপনি তো এমন বসলে হবে না ভাই, একটু পা দুটো চিপকান, আমি তো জানলা দিয়ে বাইরে যাবো গা। আরে ভাই চিপ টিপ খেয়ে বইতারি না। দোষ শোন, এই নিয়ে 13তম পাত্রী দেখতে যাচ্ছি। ছবি দেখে আমার মোটামুটি মেরে ভালোই লাগছে। ছবির সাথে যদি মনে কর 60-70% মিল থাকে, তাহলে এবারে বিয়ে ফাইনাল। আর তুই যদি এবারও বিয়ে না করস, তাহলে তোর ওইসব জামা কাপড় খুললা 2 সাইজ বড় করে আমার দিয়ে দে, আমি বিয়েটা করে ফেলি। তোর জন্য আর পাত্রী দেখতে পারবো না ভাই। আরে ভাই, আপনি চিন্তা করছেন কেন? আমি আছি তো। ওনার বিয়েটা ফাইনাল হয়ে গেলে পরেরটা আমি আপনারটা করে দেবো, সমস্যা নাই। আরে আমার কাছে সব রকম সাইজ আছে, আপনার সাইজের মতো আর একটা সাইজ মিলাই দেবো। আরে বাবা, সব অচল চালানোর দায়িত্ব এই ঘটকে। ধর্মে মারা গেছে নাকি? ড্রাইভার সাহেব, আপনি গাড়িতে উঠে বসেন। আই এম এক্সট্রিমলি সরি। খুব বেশি ব্যথা পেয়েছেন? রিয়েলি সরি। জাস্ট আ মিনিট। এই মামা, এদিকে আসো তো। জীবনে এই প্রথম কোনো মেয়েকে দেখার পর আমার মনে হলো এই মানুষটাকে আমি আমার জীবনে চাই। কখনো কখনো একটা মানুষকে প্রথম দেখাতেই মনে হয় সে যেন বহু জন্মের চেনা। আমার জীবনে আমি আর কাউকে চাই না, আমি শুধু এই মানুষটাকে চাই। আমি এই মানুষটাকে জানাতে চাই আমার মন জুড়ে তুমি। আঙ্কেল ভালো আছেন? জি জি ভালো আছি। পুতুল পুতুল হয়েছে কি, মিস্টার ঘটক যেখানে যায় সেখানে একটা আওয়াজ হবে আর কি। ইয়ে আপা,
বাইরে অনেক গরম, আসতে নিশ্চয়ই আপনাদের অনেক কষ্ট হয়েছে। না না ভাই সাহেব, একটুও না। নেন আপনারা শরবত খান। আমি দিয়ে দিচ্ছি আঙ্কেল, সমস্যা নেই। বাবা আমাকে দাও। ওনাকে দাও। আঙ্কেল আপনি আগে নেন। নেন ভাই সাহেব, আপনিও নেন। দোস্ত আরে শরবত খা করে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোন, এখানে শরবত খেতে আসিনি। এরকম শরবত আমরা বহু খেয়েছি। পত্রী দেখতে এসেছি, জাস্ট পত্রীটা তোদের দেখা শেষ হলে চলে যেতে চাই। ঝটপট পাত্রীকে নিয়ে আসতে বল। আচ্ছা দোস্ত আমি দেখতেছি। ঝটপট বল। আঙ্কেল আমরা পাত্রীটা তাহলে দেখে ফেলি। হ্যাঁ পাত্রী তো আসছেই, অনেক দূর থেকে এসছো তোমরা, শরবতটা খাও, একটু স্থির হও, আমরা ডাকছি পাত্রীকে। না না আঙ্কেল, আমরা ঠিক আছি। আপনার একটু তাড়াতাড়ি পাত্রীটা দেখানোর ব্যবস্থা করেন, আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে বাবা। এই রিয়া, রিয়া তোদের হলো? এই ঝর্ণা মা, গিয়ে দেখো না ওরা একটু রেডি হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। তাহলে আপা এই সাগর, আমার যা জিজ্ঞেস করার আমি কিন্তু জিজ্ঞেস করে ফেলছি। তোর কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ মা, না মানে আমার কিছু জিজ্ঞেস করার নেই। সাব্বির, জি আন্টি, দিচ্ছি। আন্টি এই যে। মা তোমার হাতটা একটু দেখি। হাতটা দাও। খুব সুন্দর হাত। ওকে এখন ভিতরে নিয়ে যান। হ্যাঁ ড্রাইভার সাহেব, আমরা বের হইছি, আপনি একটু তাড়াতাড়ি আসেন। আন্টি, হুম? কি বলছিলাম আপনাকে, আপনার ছেলের এই মেয়েকে 100 পছন্দ হবে, হয়েছে তো? কথা বলে গেছে। এখন এই একটু কাজ করেন আর কি, আমাকে একটু কফি খাওয়ার জন্য কিছুই যদি দিতেন। আচ্ছা দিব, তোমাকে একদম খুশি করে দিব, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গড়ক সাহেব, বলুন। না মানে বলতেছিলাম ওই যে আপনার চা পানির খরচ কেমনে কি? আমি একটা কথা বলি, আমাকে ঘটক বলবেন না, আমাকে মিস্টার ঘটক। এবং চা না, আমি কফি খাই, আমাকে কফি খাওয়ার জন্য আসলে দিলেই হবে আপাতত। বলছিলাম না, আপনার বন্ধুর এই মায়ের খুবই পছন্দ হয়েছে। তার উদাহরণ হলো এই টাকা। চাইলাম কি আর পাইলাম কি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বেশি টাকা পেলে না আরো একটু বেশি এক্সাইটেড হয়ে যাই। আমি আমি এখনই আপনার মায়ের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করবো, কোনো সমস্যা নাই। সব কিছু তো ঠিক হবেই, কিন্তু যে মেয়েটার সাথে আপনি বিয়ের কথা ভাবছেন তার সাথে বিয়েটা হবে না। তার সাথে না মানে তাইলে কার সাথে? আমি মস্করা করছি না আপনার সাথে, আই এম সিরিয়াস। পাত্রীর সাথে যে মেয়েটা এসেছিল রিয়া, আবার ওকে পছন্দ হয়েছে। আর যদি বিয়ে করতে হয় আমি রিয়াকেই বিয়ে করব। হ্যাঁ
এটা আপনি কি বললেন? এটা কি হয়? আপনি দেখতে যাবেন একটা মেয়েকে, পছন্দ করবেন একটা মেয়েকে, বিয়ে করবেন আরেকটা মেয়েকে? আরে বাবাই, এরকম করলে ওই বাড়ির লোকজন তো আমাকে চরিত্রহীন ভাববে। এটা তো হয় না। না, আমি সরি, এটা কোনোভাবেই সম্ভব না। ঘটক সাহেব, হয় না সেটা আমরা জানি, সেটা হওয়ানোর জন্যই তো আপনাকে টাকা দেওয়া হয়েছে। যদি লাগে আরও দেব, কিন্তু বিয়ে যদি করতে হয় আমি রিয়াকেই বিয়ে করব। আপনি কথা বলুন, ঠিক আছে? আরে ঘটক সাহেব, জি, টাকা পয়সার কথা কোনো চিন্তা করবেন না। আমার বন্ধু যত টাকা লাগবে তত টাকা দিবে। আপনি খালি ওই মেয়েটার সাথে বন্ধুর বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ, আর ভাই আপনি শুধু টাকার বিষয়টা দেখেন। আমি টাকার বিষয় দেখতেছি, আপনি কোনো টেনশনই করেন না। কোনো সমস্যা নেই, মানে মেয়ে দেখলে এক, বিয়ে করবে আর এক, কোনো ঝামেলা নেই। টাকা দিলে তো আমি নিজেই বিয়ে করে। থ্যাংক ইউ সো মাচ। আর রিক্সা এদিকে কফি হাউসে যাই। আরে দুলা ভাই, আপনি হঠাৎ আমার ক্যাম্পাসে কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। ঝর্ণার ব্যাপারে কিছু জানতে চান, তাই তো? ঝর্ণার ব্যাপারে আপনি যা জানতে চান আপনাকে আমি সব কিছু জানাবো। আমার বাবা কোনো সমস্যা নেই। তবে তার আগে আপনি প্রথমবার আমার ক্যাম্পাসে আসছেন, বলেন কি খাবেন? ও, এই নাগা সিঙ্গারাটা কিন্তু খুব দারুণ, আমার ফেভারিট, কিন্তু ঝালটা একটু বেশি। আপনি খাবেন? না, থ্যাংক ইউ। শুনুন দুলা ভাই, আমার বোনকে আপনি চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন। ও খুব ভালো একটা মেয়ে, ও খুব ভালো রান্না করতে পারে, আর আমাদের ঘরে সবকিছু ওই গুছিয়ে রাখে। আপনি কি জানেন ও পড়াশোনায় অনেক বেশি ভালো, আর সংস্কৃতিতেও অনেক ভালো। আর যেই মানুষটা এত সুন্দর করে অন্যের প্রশংসা করে, সেই মানুষটা কত ভালো হতে পারে? অ্যাকচুয়ালি রিয়া, আমার আপনাকে ভালো লাগে। দুলা ভাই, শালিকে দুলা ভাইয়ের ভালো লাগতেই পারে, এটা তো খারাপ কিছু না, তাই না? অ্যাকচুয়ালি রিয়া, আই ওয়ান্টেড টু মিন, আমি তোমাকে পছন্দ করেছি, আর যদি বিয়েটা করতে হয় আমি তোমাকেই বিয়ে করব, আর সেই কথা বলার জন্যই আমি এখানে এসেছি। দুলা ভাই, আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? দেখেন, এই ক্যাম্পাসে না এ ধরনের মস্করা করা যাবে না। আর আমার বোন না ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, ওকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন। আর আমার বিশ্বাস, আপনি আমার বোনকে বিয়ে করলে আমি জানি ঝর্ণা আপনাকে অনেক ভালো ইয়ে, লাগে। ও, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। রিয়া, আমার আমার রিয়া, রিয়া। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি প্রতিদিন এভাবে আমাকে ফলো করছেন কেন? রিয়া, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখেন, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি আমাকে পছন্দ করতেই পারেন, তাতে তো কিছুই হয়ে যায় না। আমারও তো আপনাকে ভালো লাগতে হবে। আমি কোনো দিনই আপনাকে পছন্দ করতে পারবো না। আপনি দয়া করে আজকের পর থেকে আমাকে আর ফলো করবেন না। এটা আমার জন্য খুবই বিরক্তিকর, অসহ্য লাগছে। আমার ক্যাম্পাসের সবাই আমাকে দেখছে, হাসি ঠাট্টা করছে, এসব আমার একদমই ভালো লাগছে না। আপনি যদি ঝর্ণাকে বিয়ে করতে চান তাহলে করেন, কোনো সমস্যা নেই। আর যদি না করেন তাহলে আপনি আপনার রাস্তা মাপুন। এভাবে আমার ক্যাম্পাসে এসে আমাকে বিরক্ত করবেন না। আমি বিরক্ত হচ্ছি আপনার সব কর্মকাণ্ডে।
রিয়া, দেখেন, আমার ছোটবেলাটা খুব সহজ ছিল না। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা গেছেন। তারপর থেকে আমি আমার মামা মামির কাছেই বড় হয়েছি। তারাই আমাকে মাথা গোঁজা ঠাঁই দিয়েছে, আমার মুখে অন্ন তুলে দিয়েছে। আমি তাদের সাথে কোনোভাবেই বেইমানি করতে পারবো না। আর ছন্না, আমার বোন, ও ভীষণ ভালো একটি মেয়ে। আমার জন্য ওর বিয়েটা ভেঙে যাক, এটা আমি চাই না। আমার জন্য যদি ওর জীবনটা নষ্ট হয়ে যায়, আমি সারা জীবন এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকতে পারবো না, কোনোভাবেই পারবো না। যেটা হওয়ার নয় সেটা কোনো দিনই হবে না। তাছাড়া আপনি আমাকে দেখার আগে ঝর্ণাকে দেখেছেন। আপনার যদি বিয়ে করতেই হয় তাহলে ঝর্ণাকেই বিয়ে করতে হবে। তুমি ভুল বলছো রিয়া। আমি ঝর্ণাকে প্রথম দেখিনি, আমি প্রথম দেখেছি তোমাকে, যেদিন তুমি আমার গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করেছিলে। আমি সেদিনই মনে মনে ডিসাইড করে রেখেছিলাম, আমি যদি কোনো মেয়েকে বিয়ে করি তাহলে সেই মেয়েটা হবে তুমি। তোমার বিশ্বাস হচ্ছে না? এই যে দেখো তোমার আইডি কার্ড, সেদিন রাস্তায় পড়ে গিয়েছিল, আর এই আইডি কার্ডটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। কেন জানো? কারণ আমি মনে মনে ভেবে রেখেছিলাম আমি তোমার ক্যাম্পাসে তোমার সাথে দেখা করতে আসব। বিয়ের জন্য আমি অনেক পাত্রী দেখেছি, তার মানে এই না যে যে পাত্রীকে আমি দেখেছি বিয়ে তাকেই করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো ঝর্ণাকে প্রথম দেখিনি, আমি তোমাকে প্রথম দেখেছি। আমি তোমাকে পছন্দ করেছি, আর যদি বিয়ে করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। আর তারপরও যদি তোমার বিশ্বাস না হয় যে আমি তোমাকে ভালোবাসি, প্রমাণ চাই তোমার, তাই তো? রিয়া, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এখান থেকে ঝাঁপ দিব। সাগর, কি করছেন আপনি? নিচে নামুন। না, আমি নামবো না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবে তুমি আমাকে পছন্দ করো কিনা, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নামবো না। আপনি পড়ে যাবেন, প্লিজ নিচে নামুন। দেখুন, আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক না। তুমি আমার প্রস্তাবে রাজি তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, এবার প্লিজ নিচে নামুন। তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। নিচে নামুন। রিয়া, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? আমার সাথে মিথ্যে বলনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি আপনাকে ভালোবাসি। কোনো মেঘের ভাঁজে আকাশ মাঝে রং ধনুটার নীলে, ইচ্ছে করে স্বপ্ন সাজাই তুমি আমি মিলে। কোনো পাখির ডানায় সাঝের মায়ায় পদ্ম ফোটা ঝিলে, ইচ্ছে করে যাই হারিয়ে তুমি আমি মিলে। কোন পথের বাঁকে কাজের ফাঁকে মন যখনই ডাকে, ইচ্ছে করে ভালোবাসি দুজন দুজনাকে, দুজন দুজনাকে।
কোনো মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে হাওয়ার দোলা চলে, দুজন মিলে চলো দুলি গল্প বলার ছলে। কোনো পথের বাঁকে কাজের ফাঁকে মন যখনই ডাকে, ইচ্ছে করে ভালোবাসি দুজন দুজনাকে, দুজন দুজনাকে। এই রিয়া, দেখো আমাদের এই ছবিটা সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। শোনো না, আমাদের সম্পর্কের তো অনেক দিন হলো, এবার আমাদের উচিত আমাদের বিয়ের ব্যাপারটা পরিবারকে জানানো। কিন্তু আমি আমার পরিবারকে কিভাবে ম্যানেজ করব সেটাই ভাবছি। এখানে তোমার পরিবারকে ম্যানেজ করার কি আছে? তুমি তাদেরকে সিম্পলি বলো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলেই তো হয়ে গেল। সাগর, তারা যে বিষয়টা সিম্পলি মেনে নিবে না সেটা তুমি খুব ভালো করেই জানো। না, আমি তো জানি না তারা কোন ব্যাপারগুলো সহজে নেয় আর কোন ব্যাপারগুলো সিরিয়াসলি নেয়। তুমি তাদেরকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, ব্যাস। এখানে ম্যানেজ করার মতো তো আমি কিছু দেখছি না। কি ব্যাপার, কি ভাবছো? না কিছু না, বাদ দাও, ম্যানেজ করার কোনো দরকার নেই। আচ্ছা, তুমি রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নিয়ে আইসক্রিম খাওয়াই। আরে বাবা, তোমার পরিবারের সাথে আমি কথা বলে নিব, ম্যানেজ করে নিব, ডোন্ট ওয়ারি। চলো না, ভালো লাগতেছে না, চলো আইসক্রিম খাবো। উঠো 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 উঠো। এসো এসো। ওরে বাবা, ওহো! কি ব্যাপার, আজকে আমার ছেলে এত খুশি? এটা তোমার জন্য। আমার জন্য গিফট আনছিস? নিশ্চয় অনেক সুন্দর হবে। কিন্তু কি দরকার ছিল বাবা? এটা শুধু শুধু কেন কিনতে গেলি বাবা? কি বললে? না মানে বলছিলাম, এত কষ্ট করে গিফট কেনার কি দরকার ছিল? তোমার পছন্দ হয়নি তাই না? না, পছন্দ হয়েছে তো বাবা, খুব পছন্দ হয়েছে। আরে ফেললি কেন? কি করলি এটা? আমি জানি আমার গিফটটা তোমার পছন্দ হয়নি। তুমি আমাকে ভালোবাসো না, আমার কোনো কিছুই তুমি পছন্দ করো না। না রে বাবা, আমি তোকে অনেক ভালোবাসি। বল তো, পৃথিবীতে কোনো মা আছে যে তার সন্তানকে পছন্দ করে না, ভালোবাসে না? না, তুমি আমার সাথে মিথ্যে কথা বলতেছো। আমার সাথে সবাই মিথ্যে কথা বলে। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। সাগর, আমি তোকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। এটা কি হলো আজকে? এত বড় একটা বিষয়, অথচ ও এমনভাবে নিল যেন কিছুই হয়নি, কোনো রিয়াকশনই নেই, কোনো গুরুত্বই দিল না। নাকি আমি বেশি ভাবছি? না, কিছু তো একটা ঠিক নেই। আমরা কাল বিকেলে লেক পার্কে দেখা করছি।
গতকাল তোমাকে মেসেজ করেছি, দেখোনি তুমি? আজকে বিকালে আমাদের পার্কে দেখা করার কথা ছিল। আমি 2 ঘন্টা তোমার জন্য দাঁড়িয়েছিলাম, আর তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছো। আপু আসলে হয়েছে কি, না, আপনি কিছু বলবেন না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। কি পেয়েছো তুমি? হ্যাঁ, কি পেয়েছো? মানে আমাকে সহজে পেয়ে গেছো বলে এখন আমার কোনো মূল্য নেই তোমার কাছে? আমার কথা, আমার সময়, কোনো কিছুর গুরুত্ব নেই তোমার কাছে? আমি আমার পরিবারের কথা তোমাকে জানিয়েছিলাম, সবকিছু জানো তুমি। আমি কিভাবে বড় হয়েছি, কোন পরিস্থিতিতে বড় হয়েছি, হারে তো কিছু জানার পর তোমার মনে হলো এটা কোনো বিষয় না। আর সেদিন তুমি আমাকে কি বললে, এখানে ম্যারেজ করার কি আছে? সেই ব্যাপারে আজকে আমি তোমার সাথে কথা বলতে চাইলাম, আর তুমি আজকে আমাকে ইগনোর করলে। তুমি আগের মতো নেই সাগর, তুমি বদলে গেছো। আর তোমার এই পরিবর্তনটাই না আমি আর মেনে নিতে পারছি না। সরি সাগর, সরি। আজকে এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি। সাগর, পেশেন্ট আপনার কে হন? আমার ফ্রেন্ড। এনিথিং সিরিয়াস ডক্টর? উনি আমার পুরনো পেশেন্ট, ওনাকে আগে থেকেই চিনি। আমি একটু ওনার মায়ের সঙ্গে কথা বলতে চাই, ওনাকে কি আনার ব্যবস্থা করা যায়? হ্যালো আন্টি, আন্টি আপনি কোথায়? সাগরের হসপিটালে নিয়ে আসছি। ডাক্তার আপনার সাথে তাড়াতাড়ি দেখা করতে চেয়েছে, প্লিজ আন্টি আপনি তাড়াতাড়ি আসেন। আন্টি, আমি আসলে বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। সাগর আজকে আমার সাথে যে ঘটনা ঘটালো, আমি খুব কষ্ট পেয়েছি। কষ্ট পেয়ে ওর সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু আন্টি আমি বুঝতে পারিনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আন্টি আপনি জানেন, ঝর্ণার বিয়ের পরিবর্তে সাগর আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক যখন আমাদের বাড়িতে গিয়েছিল তখন কি ঘটেছিল? না মানে হয়েছে কি, যে ছেলেটা আসছিল পাত্র, সে তো আপনাদের মেয়েকে পছন্দ করেছে, কিন্তু তার থেকে বেশি পছন্দ করেছে পাশে যে রিয়াটা ছিল, রিয়া যে মেয়েটা, ওকে পছন্দ করেছে আর কি। এখন মানে পাশে তো অনেক ধনী, রিচ, পছন্দ করে ফেলেছে, কি আর করার। কথায় আছে না যে পিড়িতে মজিলে মন, কি বা মুচি কি বাডম, এখন করে ফেলেছে, সমস্যা নেই। আপনাদের মেয়েকে এর থেকে উচ্চ বংশীয় কোনো ছেলের সাথে আমি বিয়ে দেবো। আমার কাছে তো অনেক কালেকশন আছে, আমি একটা পাশে বসিয়ে দেবো। জাস্ট চুপ। এই অনেক হয়েছে না, যান যান বেরান। এই তুই নিজেকে নিজে কি মনে করস? হ্যাঁ, বিশ্ব সুন্দরী হয়ে গেছস, ঐশ্বরিয়া রায় হয়ে গেছস। এই তোরে না বলছি বিয়ের সম্বন্ধ আসলে তুই এইরকম করে সাজগোজ করে সামনে আসবি না? তোর সাহস তো কম না? তুই আমার মেয়ের থেকে বেশি সুন্দরী। হ্যাঁ আম্মু, আরেকটা কথা, তুই আমার বাড়িতে থাকস। হ্যাঁ ধরলাম তোর মামার বাড়ি, তাতে কি হয়েছে? আমার সংসার, আমার সংসারে থাকস, আমার সংসারে খাস, আমারটা পরস, আবার আমার মাইয়ার বিয়ে ভাঙা দেশ। খবরদার, তুই যদি আবার বিয়ে সম্বন্ধ আসলে যদি সামনে আসো, তাইলে তোর একদিন আর আমার যে কয়দিন আছে সব সেই কয়দিন আমি তোর উপরে ঝাড়ুম। সেদিন মামি আমার উপর প্রচণ্ড রাগারাগি করেছিল, আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, এমনকি আমাকে বাড়ি থেকে বেরও করে দিতে চেয়েছিল। এই সব বিষয়ে আমি সাগরকে জানিয়েছিলাম যে তোমার সাথে আমার প্রেম করা সম্ভব না। সাগর সব কিছু জেনে বুঝেই আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, এমনকি আমাকে আশ্বাস দিয়েছিল যে ও আমার পরিবারকে যেভাবে হোক ম্যানেজ করবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ও ভুলে গেল, আমার কাছে খারাপ লাগবে না?
আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মা। তুমি কি জানো সাগর তোমাকে কত ভালোবাসে? তুমি যখন ওর ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিয়েছিলে তখন ও বাসায় এসে অনেক পাগলামি করত। আচ্ছা, এই তুমি ওকে ভালোবাসো না কেন? তুমি ওকে কেন ভালোবাসো না? তুমি কেন আমার ভালোবাসা বারবার প্রত্যাখ্যান করো? তুমি জানো না আমার ভালোবাসা যদি কেউ প্রত্যাখ্যান করে আমি খুব কষ্ট পাই, আমার খুব খারাপ লাগে। তুমি কেন আমাকে বারবার ফিরিয়ে দাও? এই বলো না, তুমি কেন আমাকে বারবার ফিরিয়ে দাও? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি না আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে একদম ফিরিয়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? সাগরের একটা ভয়ঙ্কর রোগ আছে। ও 6 মাস পর্যন্ত মানসিকভাবে স্টেবল থাকতে পারে। 6 মাস পর পুরানো স্মৃতিগুলো আস্তে আস্তে ভুলতে শুরু করে। কি? অনেক ডক্টর দেখিয়েছে, অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে ওকে পুরোপুরি সুস্থ করা যাচ্ছে না। হয়তো সেজন্য তুমি ওকে যেই কথাগুলো বলেছিলে সেগুলো ওর মনে ছিল না। এটা ওর দোষ না মা। খুব ছোটবেলায় সাগরের বাবা যখন মারা যায় তখন থেকে সাগরের এই সমস্যাটা শুরু হয়। চোখের সামনে সাগর ওর বাবাকে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে দেখেছে। ওর বাবা ছিল ওর পৃথিবী। সেই দৃশ্যটা দেখার পর আমার ছেলেটা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। এটা ওর ব্রেনে খুব খারাপভাবে প্রভাব ফেলে। এরপর থেকে সাগর এই রোগে আক্রান্ত হয়। তুমি কি আমাকে চিনতে পেরেছো সাগর? আমি রিয়া, তোমার রিয়া। একটা সময় ছিল যখন আমাকে ছাড়া তোমার একটা দিনও কাটতো না, আর এখন নিয়তি আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তুমি আমাকে চিনতেই পারছো না আমি কে। আমাকে তুমি ক্ষমা করে দিও সাগর। তোমার এত কাছে থেকেও আমি তোমাকে বুঝতে পারিনি। তোমার মনে আছে তুমি যেদিন ঝর্ণাকে দেখতে গিয়েছিলে সেদিন তোমার গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমাদের ভালোবাসার শুরুটা বোধহয় সেদিন থেকেই হয়েছিল। তারপর ধীরে ধীরে তোমার আর আমার মধ্যে অদ্ভুত এক ভালো লাগার জন্ম নেয়। এত সব স্মৃতি কিভাবে এক দানবীয় ব্যাধির কাছে হার মেনে গেল সাগর? আমাদের ভালোবাসাটা কি এতটাই ঠুনকো, এতটাই অস্পষ্ট? আমি এসব বিশ্বাস করি না, আমি কিচ্ছু বিশ্বাস করি না। তোমার কিচ্ছু হয়নি। আজ থেকে প্রতিদিন আমি তোমাকে আমাদের ভালোবাসার সাথে নতুন করে পরিচয় করিয়ে দিব। আমি জানি তুমি
তুমি আবারও আমাকে আগের মতো ভালোবাসবে। আমি প্রতিনিয়ত তোমার মনে যাওয়া স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে তুলব, রাঙিয়ে দিব তোমার জীবনের সব সাদা কালো যন্ত্রণাকে ভালোবাসার রং দিয়ে। আমি এভাবে সারাটা জীবন তোমার এই হাত যত্ন করে আগলে রাখবো। আমার সব কিছু দিয়ে আমি তোকে সুস্থ করে তুলবো। আমি সাগর, নতুন করে নিজেকে চিনলাম, ভালোবাসা কি তা বুঝলাম। আমি জানি না এই মানুষটা আগে আমার কি ছিল, তবে এখন বুঝতে পারছি আমার হারিয়ে যাওয়া পৃথিবীতে খুঁজে পাওয়া সেই সূর্যাস্তের রং, বৃষ্টির গন্ধ আর ভালোবাসা নামের ছোট্ট অনুভূতিগুলো সবটাই নতুন করে জানলাম শুধুমাত্র তার চোখের দিকে তাকিয়ে। সে আমাকে বলে সবকিছু মনে রাখার দরকার নেই, শুধু আমাকে মনে রাখলেই চলবে। আর তখন থেকেই আবার ভালোবাসতে শুরু করলাম।